আজকের আলোচনার কেন্দ্রে একটা জরুরি প্রশ্ন, মানে এই যে মানসিক আঘাত বা ট্রমা বলি আমরা, সেটা কি শুধু মনে থেকে যাওয়া একটা খারাপ স্মৃতি, নাকি আমাদের শরীরও সেই অতীতের ভার, সেই আঘাতটা বয়ে বেড়াচ্ছে আজও? ঠিক এই গভীর জিজ্ঞাসাটাই তো ডক্টর বেসেল ভ্যান্ডারকলকের লেখা বিখ্যাত বই দ্য বডি কিপস দ্য স্কোরের একেবারে মূল কথা। একদম। আর আমরা আজ এই বইয়ের কিছু জরুরি অংশ নিয়েই কথা বলবো, মানে দেহের গভীরে আঘাত, নিরাময়ের পথ থেকে নেওয়া কিছু অংশ। আর ডক্টর ভ্যান্ডারকলকের পরিচয়টাও একটু, মানে উনি তো শুধু লেখক নন। না, অবশ্যই না। উনি একজন অত্যন্ত অভিজ্ঞ সাইকিয়াট্রিস্ট, প্রায় 40 বছর ধরে, মানে ভাবা যায় 40 বছর ধরে ট্রমা নিয়ে কাজ করছেন। কাদের সাথে মূলত? বিশেষ করে ধরুন ভেটেরান, যারা যুদ্ধ থেকে ফিরেছেন বা নির্যাতনের শিকার হয়েছেন এমন মানুষ, অথবা শৈশবে খুব কঠিন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন তাদের সাথে। আর ওনার কাজের ধরনটাও তো একটু অন্যরকম, তাই না? মানে নিউরোসায়েন্সের সাথে থেরাপির মেলবন্ধন। হ্যাঁ, ঠিক তাই। স্নায়ুবিজ্ঞানের বিভিন্ন তথ্যের সাথে উনি যোগা, EMDR এর মতো থেরাপি, এমনকি নিয়ন্ত্রিত পরিবেশে MDM এ সহায়ক সাইকোথেরাপি নিয়েও গবেষণা করেছেন। বেশ অভিনব একটা অ্যাপ্রোচ। তাহলে আজ আমাদের লক্ষ্যটা কি? এই বইটা থেকে আমরা ঠিক কি বোঝার চেষ্টা করব? মূল উদ্দেশ্য হল বইটার নির্যাসটুকু ধরা, মানে ট্রমা ঠিক কিভাবে আমাদের শরীর আর মস্তিষ্কে একটা লম্বা সময়ের জন্য ছাপ ফেলে যায়, আর সেই অবস্থা থেকে বেরোনোর সম্ভাব্য পথগুলোই বা কি হতে পারে, সেটা একটু গভীরে গিয়ে দেখব আমরা। আচ্ছা, তাহলে প্রথম যে বিষয়টা, বইটার সবচেয়ে আলোড়ন ফেলা ধারণাই মনে হয় এটা, যে ট্রমা শুধু মানসিক নয়, এটা শরীর আর মস্তিষ্কেও বাস্তব পরিবর্তন আনে। একদম ঠিক পয়েন্ট। এটাই কিন্তু বইটার ভিত্তি। ট্রমা কোনো হাওয়ায় ভাসা ব্যাপার নয়। এটা আমাদের মস্তিষ্কের যে ভয় কেন্দ্র, মানে অ্যামিগডালা, সেটাকে অতিরিক্ত সজাগ, হাইপার অ্যাক্টিভ করে তোলে। তার মানে সামান্য কিছুতেই শরীর চমকে ওঠে। হ্যাঁ, হতে পারে সামান্য কোনো আওয়াজ বা গন্ধ শরীর এমনভাবে রিয়্যাক্ট করে যেন পুরনো বিপদটা এখনও সামনেই আছে। স্ট্রেস হরমোন যেমন কর্টিসল, সেগুলো নিঃসরণ বেড়ে যায়। আর যুক্তি দিয়ে ভাবার ক্ষমতা, সেটা কমে আসে। মস্তিষ্কের যে প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা বিচার বিবেচনা করে, পরিকল্পনা করে, সেটার কার্যকারিতা কমে যায়। বইটাতে তো অনেক কেস স্টাডি আছে। হ্যাঁ, যেমন ধরুন একজন যুদ্ধফেরত সৈনিক বাজারে হয়তো ভিড়ের মধ্যে হঠাৎ করে তীব্র আতঙ্কে আড়ষ্ট হয়ে গেলেন, কারণ তার শরীর, তার স্নায়ুতন্ত্র অবচেতনভাবে সেই ভিড়টাকে যুদ্ধক্ষেত্রের বিপদের সাথে গুলিয়ে ফেলছে। তার মানে শরীর আর মনকে ট্রমা নতুন করে যেন প্রোগ্রাম করে দেয়। বলতে পারেন একরকম রিওয়াইরিং করে দেয়, আক্ষরিক অর্থে। তাহলে তো নিরাময়ের ব্যাপারটা বেশ জটিল। শুধু কথা বলে বা মনকে বোঝালেই হবে না, শরীরকেও হিসেবে ধরতে হবে। ঠিক এই জায়গাটাতেই বইটা খুব জোর দিয়েছে। শুধুমাত্র টক থেরাপি অনেক সময় যথেষ্ট হয় না, কারণ আঘাতের স্মৃতিটা শুধু মাথায় নয়, শরীরেও গেঁথে থাকে। মাংসপেশির টেনশন, শ্বাসপ্রশ্বাসের ধরন, হার্ট রেট, এগুলোর মধ্যেও। তাহলে উপায় হলো একটা সমন্বিত পথ। বইটা বলছে টপ ডাউন, মানে কগনিটিভ বা জ্ঞানীয় থেরাপি, যেখানে চিন্তাভাবনা নিয়ে কাজ করা হয়। আচ্ছা। আর তার সাথে বটম আপ, মানে শরীরকেন্দ্রিক পদ্ধতির সমন্বয় দরকার। বটম আপ মানে শরীর চর্চা, যোগা, এগুলো। হ্যাঁ, যোগা, শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম, মাইন্ডফুলনেস, নড়াচড়া বা মুভমেন্ট থেরাপি। এই বটম আপ পদ্ধতিগুলোর মূল লক্ষ্য হল স্নায়ুতন্ত্রকে শান্ত করা, শরীরকে আবার নিরাপদ বোধ করতে শেখানো। কারণ শরীর যদি সারাক্ষণ বিপদ সিগন্যাল পাঠায়, তাহলে মনে শান্তি আসা খুব কঠিন। ইন্টারেস্টিং। শরীরকে নিরাপদ বোধ করানো, কিন্তু বইটাতে তো কিছু আরও অন্য ধরনের চিকিৎসার কথাও আছে, তাই না, যেগুলো হয়তো ততটা প্রচলিত নয়? হ্যাঁ, আছে। এখানেই বইটা গতানুগতিকতার বাইরে গেছে। যেমন ধরুন নিউরোফিডব্যাক। সেটা কিরকম? এটা এমন এক পদ্ধতি যেখানে ব্রেইন ওয়েভ বা মস্তিষ্কের তরঙ্গ মনিটর করে সেগুলোকে নিয়ন্ত্রণ করার ট্রেনিং দেয়া হয়, যা মনোযোগ, স্থিরতা বাড়াতে সাহায্য করতে পারে। আর EMDR, ওটার কথাও তো বেশ শোনা যায়। হ্যাঁ, EMDR বা আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন অ্যান্ড রিপ্রসেসিং, যেখানে চোখের নির্দিষ্ট মুভমেন্ট বা অন্য কোনো দ্বিপাক্ষিক উদ্দীপনা ব্যবহার করে কষ্টকর স্মৃতির প্রভাব কমানোর চেষ্টা করা হয়। বাহ। আর থিয়েটার কর্মশালা বা সাইকেডেলিক থেরাপির কথাও আই থিঙ্ক আছে। আছে।
থিয়েটার বা নাটকের মাধ্যমে ট্রমার অভিজ্ঞতাকে অন্যভাবে প্রকাশ করার সুযোগ তৈরি হয় আর নিয়ন্ত্রিত পরিবেশে অবশ্যই বিশেষজ্ঞের তত্ত্বাবধানে এমডিএমের মতো সাইকেডেলিক ব্যবহার করে থেরাপি দেওয়ার কথাও বলা হয়েছে। কিছু গবেষণা বলছে এগুলো মানসিক প্রতিরোধ কমিয়ে গভীরের ক্ষত নিরাময়ে সাহায্য করতে পারে। কিন্তু এগুলো তো বেশ নতুন এবং হয়তো কিছুটা বিতর্কিত। অবশ্যই এগুলো এখনও গবেষণার পর্যায়েই আছে বলা চলে, আর সবার জন্য উপযুক্তও নয়। বিশেষজ্ঞের পরামর্শ আর তত্ত্বাবধান ছাড়া এগুলোর কথা ভাবাই উচিত না। আর বইটাও কিন্তু এগুলোকে ম্যাজিক সমাধান হিসেবে দেখাচ্ছে না। আচ্ছা, বইটার মূল্যায়ন যদি করি, এর শক্তি বা দুর্বলতার দিকগুলো কি? মানে সমালোচনাও তো কিছু আছে নিশ্চয়ই। অবশ্যই আছে। সবচেয়ে বড় শক্তি হল এর গভীর সহানুভূতি। ট্রমা থেকে বেঁচে ফেরা মানুষদের অভিজ্ঞতাকে এটা স্বীকৃতি দেয়, তাদের শরীরের ভেতরের লড়াইটাকে বুঝতে সাহায্য করে, আর কঠিন সায়েন্টিফিক বিষয়কে অনেকটা সহজ করে বলা হয়েছে। কিন্তু সমালোচনাও আছে। কেউ কেউ মনে করেন বইটা পড়তে গিয়ে আবেগগতভাবে খুব ভারাক্রান্ত লাগতে পারে, ঘটনার বিবরণের উপর জোর বেশি। কিন্তু কিভাবে করব বা সুস্পষ্ট কার্যকরী পরামর্শ হয়তো আরেকটু বেশি থাকলে ভালো হতো। আর ওই বিকল্প পদ্ধতিগুলো নিয়ে? হ্যাঁ, কিছু বিকল্প পদ্ধতির বৈজ্ঞানিক ভিত্তি বা দীর্ঘমেয়াদী কার্যকারিতা নিয়ে এখনও প্রশ্ন আছে। আর লেখকের ব্যক্তিগত কিছু বিতর্ক বইটার আলোচনাকে কখনো কখনো প্রভাবিত করে। এগুলো জেনে রাখা ভালো, যাতে একটা ভারসাম্য রেখে বইটাকে বিচার করা যায়। সব মিলিয়ে তাহলে কাদের জন্য এই বইটা সবচেয়ে বেশি কাজের? কারা পড়লে উপকৃত হবেন? আমার মনে হয় প্রথমত যারা ট্রমা বা মানসিক আঘাতের প্রভাব নিয়ে জানতে চান, নিজেদের জন্য হোক বা অন্য কাউকে বোঝার বা সাহায্য করার জন্য। দ্বিতীয়ত অবশ্যই থেরাপিস্ট, কাউন্সিলর, শিক্ষক, সমাজকর্মী, ডাক্তার, নার্স বা যারা কেয়ার গিভার হিসেবে কাজ করেন, যারা ট্রমা নিরাময়ে একটা মানে শরীর মনকে মিলিয়ে একটা অ্যাপ্রোচ খুঁজছেন, তাদের জন্য এটা মাস্ট রিড। আর যারা সাধারণভাবে মানুষের মন, মস্তিষ্ক, শরীরের জটিল সম্পর্ক নিয়ে আগ্রহী বা নতুন চিকিৎসা পদ্ধতি নিয়ে জানতে চান, তারাও অনেক কিছু পাবেন বইটাতে। তাহলে মূল কথাটা এই দাঁড়াচ্ছে যে দ্য বডি কিপস দ্য স্কোর আসলে কোনো স্টেপ বাই স্টেপ গাইড বুক নয়। না, ঠিক তা নয়। এটা বরং বিজ্ঞান, অভিজ্ঞতা আর গভীর মানবিকতার একটা মিশ্রণ, একটা শক্তিশালী বয়ান, যার মূল বার্তা হল ট্রমা শরীরে থেকে যায়। আর নিরাময়ের জন্য দরকার শরীরের সাথে আবার সংযোগ স্থাপন করা। একদম। যত্ন, সহানুভূতি আর অনেকটা ধৈর্য নিয়ে সেই সংযোগটা আবার তৈরি করা, শরীরকে আবার নিজের ঘর মনে করা। এখানেই হয়তো আরেকটা প্রশ্ন চলে আসে, যদি নিরাময় মানে শরীরের সাথে পুনর্মিলন, তাহলে ট্রমার পর সেই শারীরিক নিরাপত্তার অনুভূতিটা ঠিক কেমন হতে পারে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এক একজনের জন্য সেই নিরাময়ের পথ, সেই অনুভূতির মানে কি আলাদা, কতটা স্বতন্ত্র সেই যাত্রা, এ প্রশ্নগুলো নিয়েই হয়তো আমাদের আরও ভাবা দরকার।